নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার মাইনর ফিলোসফি এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্নের পেপারটির আমি আজকে সাজেশন দিচ্ছি, ফাইনাল আলোচনা করছি 2024-25 সেশনের জন্য। এই সাজেশন ভালো করে পড়বে, অবশ্যই তোমরা কমন পাবে। আরেকটা ব্যাপার, এই সাজেশনে যতগুলো তোমরা প্রশ্ন দেখবে, মান 5 মান 10 সমগ্র প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তবে পিডিএফ পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটা তোমরা ভিডিওর মাঝে পেয়ে যাবে। তো শুরু করা যাক। তো প্রথম অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের পার্থক্য দেখাও, গীতায় প্রচারিত নিষ্কাম কর্মের আদর্শ আলোচনা করো, ধর্মের বৈশিষ্ট্য ও লক্ষণ আলোচনা করো। এই তিনটে 5 নম্বর পড়তেই হবে। নিষ্কাম কর্মে 10 নম্বরের জন্য পড়বে নিষ্কাম কর্মের স্বরূপ ব্যাখ্যা করো, জীবের মোক্ষ লাভের ক্ষেত্রে নিষ্কাম কর্মের ভূমিকা আলোচনা করো। এবার এই প্রশ্নটা গতবারে এসে গেছে মান 5-এর জন্য, তবে মান 10-এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। পুরুষার্থ কি? পুরুষার্থের শ্রেণীবিভাগ করো। পরের অধ্যায় থেকে মান 5 মান 10 একসাথেই দিলাম, এইগুলোই মান 5-এও আসতে পারে, মান 10-এও আসতে পারে। বৈদিক রীতের ধারণার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, বিভিন্ন প্রকার বৈদিক ঋণের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো, যার মধ্যে একেরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নটা পড়বে অবশ্য, কারণ মান 5-এ যত সম্ভব এসেছিল, মান 10-এ আসার চান্স রয়েছে, তবে বেশি আসার চান্স 1 নম্বর রয়েছে। তবে এটা অবশ্যই পড়ে রাখবে। দুটো তো মাত্র প্রশ্ন রয়েছে এই অধ্যায় থেকে। তো মান 5-এর জন্য পড়বে তৃতীয় অধ্যায় থেকে, এখানে চারবাক থেকে পড়বে চারবাকের ভূত চৈতন্যবাদের ব্যাখ্যা করো। 2 নম্বর, চারবাক দার্শনিকগণ অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন, অথবা চারবাকরা কিভাবে অনুমানকে প্রমাণ হিসেবে অস্বীকার করেছেন তা বিচার সহ লিখুন। অথবা কোন কোন যুক্তির সাহায্যে চারবাকরা অনুমানের স্বতন্ত্র প্রামাণ্য খণ্ডন করেছেন। চারবাক সুখবাদ আলোচনা করো, চারবাক মতানুসারে ভূত চৈতন্যবাদ আলোচনা করো। সংক্ষেপে চারবাক নীতি তত্ত্বটি ব্যাখ্যা করো। এটা এসে গেছে গতবার, পড়তে হবে না, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মান 1 মান 2 খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো পড়তেই হবে। আর 3-এরটা দেখে রাখবে অবশ্যই, কি হবে মান 1, এই কোশ্চেন নাম্বার 1 আর 2 অবশ্যই পড়বে। মান 10-এর জন্য পড়বে চারবাক জড়বাদের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা চারবাক জড়বাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বিবরণ দাও দিন। চারবাক দেহাত্মবাদ ব্যাখ্যা করুন, এই মতটি গ্রহণযোগ্য? উত্তরের সাপেক্ষে যুক্তি দিন। অথবা চারবাক দেহাত্মবাদ টিকা শর্ট নোট, অথবা চারবাক দেহাত্মবাদের ব্যাখ্যা করো, অথবা দেহাত্মবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা চারবাক দেহাত্মবাদ ব্যাখ্যা ও বিচার করুন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বিভিন্নভাবে আসতে পারে। প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের সপক্ষে চারবাকগণ কি যুক্তি দিয়েছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করলে কি কি অসুবিধার সম্মুখীন হয়, কেন এবং কিভাবে চারবাকগণ অনুমান প্রমাণ অস্বীকার করেছেন, অনুমান প্রমাণ নয় এই সিদ্ধান্তের অনুকূলে, অথবা দিয়ে এই সিদ্ধান্তের অনুকূলে চারবাকগণ কি কি যুক্তি দিয়েছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে, অথবা কেন চারবাকগণ দার্শনিক সম্প্রদায় অনুমানকে যথার্থ জ্ঞানের উৎস হিসেবে গ্রহণ করেনি, আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা অবশ্যই মান 5-এও কিন্তু আমি দিয়েছি, অবশ্যই পড়ে নেবে। সেমই তো উত্তর হবে, মান 10-এর জন্য পড়বে তো মান 5 ইজি পেরে যাবে। জড়বাদ কাকে বলে, চারবাক জড়বাদের মূল বৈশিষ্ট্যগুলি কি কি, জড়বাদের পরিণতি কি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বললাম 4-এরটা, 3-এরটা, 2-এরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই পড়ে রাখবে। পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য বৌদ্ধ দর্শনের শূন্য শব্দের অর্থ কি, বৌদ্ধ মতে সত্তার লক্ষণ কি, বুদ্ধদেবের তৃতীয় আর্য সত্যটি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। 3টে মাত্র 5 নম্বর, অবশ্যই পড়ে নেবে। মান 10-এর জন্য পড়বে গৌতম বুদ্ধ প্রবর্তিত দ্বিতীয় আর্য সত্যটি আলোচনা করো, ইহা কোন নীতির ওপর প্রতিষ্ঠিত, বৌদ্ধ নৈরাত্যবাদের ব্যাখ্যা ও বিচার করো, অথবা বৌদ্ধ নৈরাত্যবাদ আলোচনা করা এই মতবাদ করো, এই মতবাদে পুনর্জন্মবাদের ব্যাখ্যা কিভাবে করা হয়েছে, নৈরাত্যবাদ কি কর্মবাদের সাথে সঙ্গতিপূর্ণ।
পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনের প্রতীত্য সমুৎপাদ বলতে কি বোঝায়? বৌদ্ধ প্রতীত্য সমুৎপাদ তত্ত্বটি সবিচার ব্যাখ্যা করো, অথবা বৌদ্ধ প্রতীত্য সমুৎপাদ তত্ত্বটি ব্যাখ্যা সহ আলোচনা করো, বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ ব্যাখ্যা করো। এই মতবাদ কি গ্রহণযোগ্য? অবশ্যই 3-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 2-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 3-2 গুরুত্বপূর্ণ রয়েছে, তবে এখানে 4টে প্রশ্ন পড়ে রাখাই দরকার, 4টেই গুরুত্বপূর্ণ, তবুও সবচেয়ে বেশি পড়তে হবে 2-3। তবে আমি বারবার বলছি এই 4টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের অধ্যায় থেকে পড়বে মান 5-এর জন্য নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও, যেটা 5 নম্বরের জন্য গতবারে এসে গেছে, এটা পড়তে হবে না। অনৈতিক ক্রিয়া কি, নীতি বহির্গত আলোচনা করো, তাহলে বাকি দুটো পড়ে নেবে, একটা তো এসে গেছে বললাম। মান 10-এর জন্য পড়বে নীতিবিদ্যার সংজ্ঞা দাও, তার স্বরূপ আলোচনা করো, নৈতিক বিচারে স্বীকার্য সত্য বলতে কি বোঝায়, মুখ্য স্বীকার্য সত্যগুলি ব্যাখ্যা করো, ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। মাত্র 3টে প্রশ্ন আছে, যার মধ্যে অবশ্যই 1 আর 2 বেশি গুরুত্বপূর্ণ। পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে বেনথাম ও মিলের উপযোগবাদের তুলনামূলক আলোচনা করো, যেটা গতবার এসে গেছে। পরে হচ্ছে কান্টের বিচারবাদ কেন দর্শনে কোপার্নিকীয় বিপ্লব বলা হয়, অভিজ্ঞতাবাদের মুখ্য তত্ত্বগুলি সংক্ষেপে লেখো। অর্থাৎ একটা তো এসে গেছে, বাকি দুটো তোমাদের পড়তে হবে। মান 10-এর জন্য পড়বে জ্ঞানের উৎস হিসেবে কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো, এই তত্ত্ব গ্রহণযোগ্য কিনা তা আলোচনা করো, অথবা জ্ঞান তত্ত্ব সম্পর্কে কান্টের বিচারবাদ বিস্তৃতভাবে আলোচনা করো। কান্ট কিভাবে প্রমাণ করে গাণিতিক বচনগুলি পূর্বসিদ্ধ সংশ্লেষক, তার এই মত কি গ্রহণ করা যায়, উদাহরণসহ ব্যাখ্যা করো। ইমানুয়েল কান্ট কিভাবে বিশ্লেষক বচনের সংজ্ঞা দিয়েছেন, কান্টের মতে বিশ্লেষক ও সংশ্লেষক বচনের পার্থক্য দেখাও, এই পার্থক্যের বিরুদ্ধে মূল আপত্তিগুলি লেখো। নৈতিক মানদণ্ডরূপে মিলের উপযোগবাদ ব্যাখ্যা করো, মিল কি বেনথামের উপযোগবাদের উন্নতি বিধান করেছেন, আলোচনা করো। সদিচ্ছাই একমাত্র নিজ গুণে সৎ ব্যাখ্যা করো, কান্ট নৈতিক নিয়মকে নিঃশর্ত আদেশ বলেছেন। পরে হচ্ছে নৈতিক মান প্রসঙ্গে মনস্তাত্ত্বিক সুখবাদ ব্যাখ্যা করো ও বিচার করো, নৈতিক সুখবাদের থেকে এটি পার্থক্য কোথায়। পরের প্রশ্ন, উপযোগবাদ কাকে বলে, মিলের উপযোগবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো, তুমি কি মনে করো এটি বেনথামের উপযোগবাদ অপেক্ষা পরিশীলিত। এবার ব্যাপারটা হলো যে এখানে একটা জিনিস বলে রাখি, এটা মান 5-এর জন্য যদিও এসেছে, মান 10-এর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ রয়েছে, এবারেও আসতে পারে, এটা মান 10-এর জন্য আসতে পারে, তাই এটা পড়ে রাখতে পারো। পরে যেটা গুরুত্বপূর্ণ আছে মান 10-এর জন্য, সেটা হচ্ছে 1-এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2, 3, 5 গুরুত্বপূর্ণ রয়েছে। তো পরের অধ্যায় থেকে, শেষ অধ্যায় থেকে দেখো, শাস্তি হিসেবে প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য, গতবারে এসে গেছে, পড়তে হবে না। শাস্তি সম্বন্ধীয় বিভিন্ন মতবাদগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শাস্তি সম্বন্ধীয় সংশোধনাত্মক মতবাদ আলোচনা করো, গুরুত্বপূর্ণ। প্রতিরোধাত্মক গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য মতবাদ গুরুত্বপূর্ণ। সবচেয়ে মান 10-এর জন্য এটা পড়বে, বাকিগুলো মান 5-এর জন্য পড়তে হবে। এই হলো তোমাদের সাজেশন। ভিডিওর মাঝে কিন্তু তোমাদের পাসওয়ার্ড দেখিয়ে দেওয়া আছে, সেটা থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।